আজকে শুরু করছি রোটেশন অফ রিজিড বডি বা দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টারের কমপ্লিট রিভিশন। দেখো এখন যে সেমিস্টার ওয়ানের যে এমসিকিউ সিস্টেম, সেখানে এই এমসিকিউগুলো সলভ করার জন্য আমাদেরকে প্রত্যেকটা ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে। ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশান, এখানে প্রুফ বা বড় কোশ্চেন থাকবে না, ওই জন্য এমসিকিউ এর জন্যে আমাদেরকে ওই ম্যাথামেটিক্যাল যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে মনে রাখতে হবে। তাহলে দেখো এই রোটেশন অফ রিজিড বডির কোনগুলো পড়লে এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ করা যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মোটামুটি অনেক কটা কোশ্চেন থাকবে। তাহলে আমরা দেখব যে যেখান থেকে কোশ্চেন মোটামুটি এমসিকিউ আসে, যে ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওই জন্য ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো কোনগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে টর্ক। টর্ক এটা কি, তার কনসেপ্টটা একটু থাকতে হবে। সেটা দেখো, আমরা জানি যে কোনো একটা বস্তু এরকম আছে, তার উপরে এই দিকে আমরা একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে এফ, আর এইদিকে একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ। এই যে বস্তুটা, সেই বস্তুটার যে দূরত্ব এবি, সেই এবিটাকে আমরা ধরে নিচ্ছি কত, আর। তাহলে দেখো কোনো একটা বস্তু, তার উপরে সমান এবং বিপরীতমুখী দুটি কী হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এইরকম কেসের ক্ষেত্রে দেখো এই এবি যে দণ্ড বা ওই যে বস্তুটা আছে, সেই বস্তুটা কী হবে, এই দিকে চলে আসবে আর এই দিকে, অর্থাৎ তার দেখো একটা পিওর রোটেশন তৈরি হবে। তাহলে তখন এই ব্যাপারটাকে বলা হয় কি, দ্বন্দ্ব বা কাপল। সমান এবং বিপরীতমুখী যদি দুটো বল কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে তখন সেটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল। আর এর জন্যে ওই বস্তুটার কী হবে, একটা পিওর রোটেশন তৈরি হবে। আর পিওর রোটেশন যদি হয়, তাহলে ও ঘুরবে, আর ঘোরা মানে তার উপরে একটা টর্ক প্রযুক্ত হবে। সেই টর্ক, এটা মনে রাখবে, ওই যে কোনো একটা প্রযুক্ত বল আর তাদের মধ্যে যে লম্ব দূরত্ব, এটা দ্বারাই কি টর্ককে পরিমাপ করা হয়। অর্থাৎ টর্ক টাও, এটা সমান মনে রাখবে এফ ইন্টু কত, আর। ঠিক আছে, বল ইন্টু ওই যে বল দুটো কাজ করছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। এবার এর যদি আমরা ভেক্টর ফর্ম দেখি, তাহলে টাও ভেক্টর এটা সমান হবে আর ক্রস এফ। ঠিক আছে, তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন দিতে পারে যে টর্ক টাও এর ভেক্টর রূপটি হলো। তাহলে এইটা আরও বিভিন্ন অপশান থাকতে পারে, হয়তো তোমাকে বলে দিল এফ ক্রস আর। ঠিক আছে, তাহলে টাও এর সঠিক ভেক্টর ফর্ম হচ্ছে কোনটা, এটা, যে টাও ভেক্টর এটা সমান কত, আর ক্রস এফ। তারপরে এই যে টর্ক টাও, তার আমাদেরকে ইউনিটটা কি ভালো করে মনে রাখতে হবে, ইউনিট। তাহলে দেখো টর্ক টাও সমান কি, বল ইন্টু দূরত্ব। তাহলে যদি আমরা এই সিজিএস একক দেখি, তাহলে ডাইন ইন্টু কী হবে, সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে যদি দেখি, তাহলে কী হবে, নিউটন ইন্টু মিটার। এটা হচ্ছে টর্কের একক। তারপরে যদি আমরা দেখি টর্কের ডাইমেনশন বা মাত্রা, দেখো ডাইমেনশন বা মাত্রা কি হবে, দেখো এখানে কি আছে, বল ইন্টু দূরত্ব। বলের মাত্রা আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে দেখো দূরত্বের মাত্রা কী হয়, এল। তাহলে এটা সমান কি আসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত, -2। দেখো এই যে রাশির মাত্রাটা আমরা পেলাম টর্কের, এই রকম মাত্রা আরও অন্য রাশিরও হয়। সেটা হচ্ছে কি, কার্য বা ওয়ার্ক ডান এবং মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন থাকে টর্কের মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে অভিন্ন, তাহলে উত্তর হবে কার্য এবং মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। ঠিক আছে, তাহলে টর্কের এইগুলো ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা দেখো, এই যে বস্তুটার উপরে সমান এবং বিপরীতমুখী দুটো বল প্রযুক্ত হলো, তাহলে এই বস্তুটা কী হবে, ঘুরবে। অর্থাৎ দেখো এ পয়েন্টটা এ ড্যাশ পয়েন্টে চলে আসলো, আর বিটা এখানে ধরো বি ড্যাশে গেল। তাহলে এর একটা নির্দিষ্ট কোণে কি ঘুরে গেল, সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি কত, থিটা। তাহলে এখানে কী হবে, একটা ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডান ডাব্লু, এটা সমান মনে রাখবে টাউ ইন্টু কত, থিটা। তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটা কত, ডাব্লু সমান টাউ ইন্টু থিটা। এখানে থিটাটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ।
আর এখানে দেখো যদি কোনো একটা বস্তুর উপরে এরকম সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হয়, তাহলে এর উপরে যদি আমরা টোটাল ফোর্সটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এর উপরে যদি আমরা দেখি টোটাল ফোর্স, এটা দেখো একটা হচ্ছে এফ আর আরেকটাও এফ, এবং একটা আর একটার কী হবে বিপরীতমুখী। দেখো এই ফোর্সটা যে ডিরেকশনে অ্যাপ্লাই হয়েছে ওটা কি তার অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই হয়েছে, তাহলে একটা যদি প্লাস হয় তাহলে আরেকটা কী হবে মাইনাস, তাহলে টোটাল ফোর্স সেটা কত হবে 0। তাহলে টোটাল ফোর্স যেহেতু 0, তাহলে এর কোনো রকমের ট্রান্সলেশনাল মোশন কি হবে না। তাহলে দেখো নো ট্রান্সলেশনাল মোশন, তার মানে তার কোনো রৈখিক গতির সৃষ্টি হবে না। তাহলে কি হবে, এ পিওরভাবে কী হবে ঘুরবে। তাহলে এর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পিওর রোটেশন। তাহলে এটা ভালো করে মনে রাখবে, কোনো একটা বস্তুর উপরে যদি দ্বন্দ্ব বা কাপল বা টর্ক প্রযুক্ত হয়, তাহলে ওই বস্তুটার কী হবে পিওর রোটেশনাল মোশন হবে, কোনো লিনিয়ার বা ট্রান্সলেশনাল মোশন হবে না। তাহলে এখানে মনে রাখবে টোটাল যে ফোর্স সেটা কত হবে 0, এবং এই যে ঘুরছে তার জন্যে এর যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডান ডাব্লু, এটা সমান কী হবে টাউ ইন্টু থিটা। ঠিক আছে, এবার যদি ধরো এটাকে আমরা এন পাক ঘুরিয়ে দিই, তাহলে তখন এর যে টোটাল ওয়ার্ক ডান এন পাক যদি আমরা ঘোরাই, তাহলে টাউ এটা সমান দেখো হবে কত, এই ডাব্লু সমান টাউ ইন্টু কত 2 পাই এন। আমরা জানি কোনো বস্তুকে যদি এক পাক ঘোরানো হয় তাহলে কতটা কৌণিক সরণ হয় বা থিটা হয়, সেটা হচ্ছে 2 পাই। তাহলে এন পাক যদি আমরা ঘোরাই তাহলে তখন কি হবে 2 পাই এন। তাহলে তখন ডাব্লুর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কী হবে এইটা। তাহলে দেখো এখানে বস্তুটার কি হচ্ছে একটা রোটেশনাল মোশন তৈরি হচ্ছে। দেখো আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে দেখেছি যে একটা বস্তু ধরো এখানে ছিল, একটা বল প্রযুক্ত হওয়ার পরে বস্তুটা এখানে চলে গেল, এখানে বস্তুটার যে সরণটা ঘটলো সেই সরণগত এস। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ক ডান দেখি, সেই ওয়ার্ক ডান ডাব্লু এটা সমান দেখবে কি ছিল এফ ইন্টু এস, তাই না। অর্থাৎ দেখো বাইরে থেকে যদি একটা বল প্রযুক্ত করা হয় তাহলে কোনো একটা বস্তুর রৈখিক সরণ হয়, আর বাইরে থেকে যদি টর্ক প্রযুক্ত করা হয় তাহলে কোনো একটা বস্তুর কি ঘূর্ণন সৃষ্টি হয়। তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশান আর এই ইকুয়েশান আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে রৈখিক গতির ক্ষেত্রে বলের যে ভূমিকা কৌণিক গতির ক্ষেত্রে টর্কের সেই ভূমিকা, তাই না। ভালো করে দেখো রৈখিক গতির ক্ষেত্রে একটা এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে কোনো একটা বস্তুর লিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশন সৃষ্টি হবে না। ঠিক একই রকমভাবে রোটেশনাল মোশনের ক্ষেত্রে যদি টর্ক অ্যাপ্লাই না হয় তাহলে সেই বস্তুটার কি রোটেশনাল মোশন হবে না। তাহলে রোটেশনাল মোশন হতে গেলে অবশ্যই কি টর্ক কিন্তু জরুরি, টর্ক ছাড়া কোনো একটা বস্তুর কখনোই রোটেশনাল মোশন হবে না। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ভালো করে মনে রাখবে। এই যে কটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমি বক্স করে দিয়েছি, এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথামেটিক্যাল প্রবলেম থেকে কিন্তু এমসিকিউগুলো আসবে এবং এখানকার যে কনসেপ্ট সেটা একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দেখো, আচ্ছা নেক্সট পেজে আমরা চলে যাই। দেখো এরপরে আমাদেরকে যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। দেখো টর্ক আর আরেকটা কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আমরা জানি কোনো একটা বস্তুর উপরে যদি টর্ক প্রযুক্ত হয় তাহলে সেই বস্তুটার কি রোটেশনাল মোশন হয়, আর রোটেশনাল মোশন যদি হয় তাহলে তার কি থাকবে একটা অ্যাক্সেলারেশন থাকবে। সেই অ্যাক্সেলারেশনটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তুমি ধরে নাও এটা একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের অ্যাবাউটে একটা এক্সটেন্ডেড পার্টিকেল বা বিস্তৃত বস্তু কী করছে রোটেট করছে। তুমি ধরে নাও ওমেগা কৌণিক বেগে এই বস্তুটা এর চারিদিকে ঘুরছে। বিস্তৃত বস্তু মানে এর ক্ষেত্রে অনেকগুলো কি আছে বস্তু আছে, একটার ভর আমরা ধরে নিচ্ছি m1 যেটা r1 ডিস্টেন্সে আছে, এখানে একটা m2 সেটা r2 ডিস্টেন্সে আছে, এখানে m3 r3 ডিস্টেন্সে আছে, এরকম ধরনের কি প্রচুর পরিমাণে ধরো বস্তু আছে। তাহলে এর উপরে এ যেহেতু ঘুরছে তার মানে এর উপরে কি একটা টর্ক প্রযুক্ত হচ্ছে, সেই টর্ক টাউ এটা সমান তোমার হবে কি I ইন্টু আলফা।
টর্ক টাউ, এটা সমান কি হবে আই ইন্টু আলফা। এটা হচ্ছে টর্ক আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন, এবং এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার যে কনসেপ্ট সেটা পাবো। দেখো আই সমান হচ্ছে সামেশান অফ আই, ছোটো হাতের আই, এটা সমান 1 to n ইন্টু সামেশনের মধ্যে হবে এম আই আর আই তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট এবং টর্ক আর অ্যাঙ্গুলার যে অ্যাক্সিলারেশন তার মধ্যে রিলেশন। এই রিলেশনটা ভালো করে মনে রাখবে। দেখো এটা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে ঠিক এইরকম রিলেশন আমরা ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশনের ক্ষেত্রেও পাই। সেই ইকুয়েশনটা হচ্ছে, দেখো একটা সমীকরণ আমরা জানি এফ সমান এম এ। দেখো এফ সমান কি এম এ, এরকম একটা সমীকরণ আমরা জানি, সেটা নিউটনের সেকেন্ড লয়ের কি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, এইরকম ইকুয়েশন দেখো আমরা এখানে পাচ্ছি। একটু আগে আমরা দেখলাম লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্সের যে ভূমিকা, রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেই ভূমিকাটা কে পালন করে, টর্ক। এখানে দেখো এটা আছে লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে যদি কম্পেয়ার করি তাহলে লিনিয়ার মোশনের ক্ষেত্রে এম এর যে ভূমিকা, রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেই ভূমিকাটা কে পালন করছে, আই। ঠিক আছে, তাহলে রৈখিক গতির ক্ষেত্রে এম এর যে ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে সেই ভূমিকাটা কার, আয়ের। দেখো আমরা নিউটনের যে ফার্স্ট ল সেখানে দেখেছি যে মোমেন্ট অফ ফোর্স বা এটা যে জাড্য আমরা পড়েছি। জাড্য কাকে বলে, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার যে প্রবণতা, সেটাকে বলা হয় কি তার জাড্য। এবং যে কোনো একটা বস্তু জাড্য কী দ্বারা পরিমাপ করা হয়, তার ভর দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ভরের যে ভূমিকা সেটা কৌণিক গতির ক্ষেত্রে বা আবর্ত গতির ক্ষেত্রে কে পালন করছে, আই। ওই জন্যে আইকে তোমার বলা হয় কি জাড্য। ঠিক আছে, বা জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক। ঠিক আছে, তাহলে আইকে কি বলা হচ্ছে, জড়তা ভ্রামক। ইংলিশে বলে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটাই কিন্তু এই চ্যাপ্টারের বলতে পারো মেন টপিক। ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটা সমান দেখো সামেশন অফ এম আই আর আই তার স্কোয়ার। এটা কখন হবে, যদি কোনো একটা এক্সটেন্ডেড পার্টিকেল বা বিস্তৃত বস্তু হয়। তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এটা, যদি কোনো একটা সিঙ্গেল পার্টিকেল হয় তাহলে তখন আই এটা সমান কী হবে, এম আর স্কোয়ার। এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট এবং ডাইমেনশন পেয়ে যাব। দেখো আই এর ইউনিট যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে ভর আছে, সিজিএসে দেখি যদি দেখি গ্রাম, আর ওটা দেখো দূরত্বের স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার। এসআই যদি আমরা দেখি তাহলে এটা দেখো কেজি ইন্টু কী হবে, মিটার স্কোয়ার হবে। আর যদি মাত্রা দেখি তাহলে মাত্রা দেখো ভরের মাত্রা এম, আর ওটা দেখো দূরত্ব, তার মাত্রা কি হয়, এল হয়, তার স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কার মাত্রা, মোমেন্ট অফ ইনার্শিয়ার মাত্রা। তাহলে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, মনে রাখবে। টাও সমান কি আই ইন্টু আলফা, এবং রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকাটা পালন করে, কৌণিক গতির ক্ষেত্রে সেই ভূমিকাটা কে পালন করে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। দেখো রেডিয়াস অফ জাইরেশন বাংলাতে বলে কি চক্রগতির ব্যাসার্ধ। এটা কি চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এরকম, ধরো এটা একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা এ বি, আর এখানে একটা আমরা এক্সটেন্ডেড পার্টিকেল নিলাম, বিস্তৃত বস্তু। তাহলে এখানে দেখো বিস্তৃত বস্তুটার কি থাকবে, একটা জড়তা ভ্রামক থাকবে। এই বিস্তৃত বস্তুর একটা জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামককে ধরে নিচ্ছি আমরা কত, আই। দেখো সেই আয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমরা একটু আগে পেলাম, আই এটা সমান সামেশন অফ আই সমান 1 to n এম আই আর আই তার স্কোয়ার। ঠিক আছে, এক্সটেন্ডেড পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কত, আই।
এবার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এই এক্সটেন্ডেড পার্টিকেল বা বিস্তৃত বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করে একটা বিন্দু ভরে পরিণত করি। দেখো এটা আছে, চারিদিক থেকে কি করলাম আমরা, ফোর্স অ্যাপ্লাই করলাম, যে একটা পয়েন্ট মাসে কনভার্ট করে দিলাম। তাহলে এই টোটাল ভরটাকে যদি আমরা একটা বিন্দু ভরে পরিণত করি, তাহলে এখানে দেখো একটা সেই বিন্দু পাওয়া যাবে। ভালো করে দেখো, টোটাল বড় বস্তুটাকে আমরা কি করেছি, একটা ছোট বিন্দুতে পরিণত করছি। তাহলে এই বড় বস্তু যেটা, সেই বড় বস্তুটার ভর আর এই বিন্দু ভর দুটো কি সেম। এই ভরটাকে যদি আমরা ধরো এম ধরে নিই, ছোটো হাতের এম, ঠিক আছে। তাহলে এই বিন্দু ভরটা জড়তা ভ্রামক আর এই টোটাল বিস্তৃত বস্তু জড়তা ভ্রামক যদি সমান হয়, তাহলে এই বিন্দু ভরটা এই যে ঘূর্ণন অক্ষ থেকে যতটা দূরে থাকে সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি তোমার রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। ভালো করে দেখো, একটা বিস্তৃত বস্তু তাকে যদি বিন্দু ভরে পরিণত করা হয়, তাহলে ওই বিন্দু ভরে জড়তা ভ্রামক আর বিস্তৃত বস্তু জড়তা ভ্রামক যদি পরস্পর সমান হয়, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দু ভরের যে দূরত্ব সেটাকে বলা হবে কি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। দেখো বিন্দু ভর সেটা কত এম, আর এটা ঘূর্ণন অক্ষ থেকে কতটা দূরে কি, তাহলে বিন্দু ভরের যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করি, তাহলে দেখো এম কে স্কোয়ার হবে। তাহলে এই এম কে স্কোয়ার এই জড়তা ভ্রামকটা টোটাল বিস্তৃত বস্তু জড়তা ভ্রামকের সঙ্গে যদি কী হয়, সমান হয়, তাহলে এইটাকে আমরা কি করে দিলাম, সমান করে দিলাম। তাহলে এখান থেকে দেখো কে স্কোয়ার এটা সমান কত, আই বাই এম। তাহলে কে এটা সমান কত আসবে, রুট ওভার অফ আই বাই এম। এটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ ক্যালকুলেশন করার ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এই ফর্মুলাটাকে কি ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন বস্তুর যদি জড়তা ভ্রামক ক্যালকুলেশন দরকার নেই ওই ক্যালকুলেশন করার, কারণ তোমরা হয়তো শিখেছো, কিন্তু যেহেতু আর কিছুদিন পরে পরীক্ষা, তাহলে এখন যখন আমরা রিভাইজ দিচ্ছি, সেই রিভাইজ দেওয়ার সময় আমরা শুধুমাত্র ওই বিভিন্ন পদার্থের যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে সেগুলো কি করব, মুখস্থ করব, ঠিক আছে। জাস্ট ওই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি আমরা মনে রেখে দেব, যে যখন ম্যাথামেটিক্যাল বা এমসিকিউ প্রবলেম করব আমরা সেখানে কি বসিয়ে দেব। তাহলে দেখো, তার আগে আরেকটা যেটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক সংক্রান্ত দুটো উপপাদ্য আছে। সেই উপপাদ্য দুটো আমাদেরকে কি জানতে হবে। প্রথমে যেটা আছে সেটা দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা জাস্ট এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা মনে রাখবে। দেখো এখানে একটা অক্ষ আছে, এই অক্ষটা হচ্ছে কি এবি, আর এখানে একটা আমরা ধরে নিলাম কি আছে, বিস্তৃত বস্তু আছে। এবার তোমাকে বললো এই এবি অক্ষের সাপেক্ষে এই বস্তুটার কি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে, বা কত হবে সেটা আমরা জানবো। তাহলে দেখো এই যে বস্তু, সেই বস্তুটার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র দিয়ে একটা অক্ষ যাবে, সেই অক্ষটাকে আমরা ধরে নিচ্ছি কত, এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই বিস্তৃত বস্তুর যে জড়তা ভ্রামক সেটা হচ্ছে কত, আই। আর এবি আর ওই এক্স ওয়াই যে অক্ষ তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত, ডি। আর এই বস্তুটার যে ভর, সেই ভরটা কত, এম। তাহলে এবি অক্ষের সাপেক্ষে এই বিস্তৃত বস্তুর জড়তা ভ্রামক সেটা যদি আই এবি হয়, তাহলে সেটা সমান মনে রাখবে ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই প্লাস কী হবে, ওই বস্তুটার ভর আর অক্ষ দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব তার কি স্কোয়ার। এটাকেই বলা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। দেখো এই অক্ষটা কিভাবে আছে, পরস্পর সমান্তরাল আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, এর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস কি ওই বস্তুটার ভর আর অক্ষ দুটোর মধ্যে যে দূরত্ব তার কি স্কোয়ার। এটাকেই বলা হচ্ছে কি তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে। এটা দেখো
সেটা হচ্ছে ধরো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর ওখানে আমরা তিনটে যদি অক্ষ কল্পনা করে নিই, তুমি ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর জেড অক্ষ। তাহলে যে কোনো একটা বস্তুর এক্স অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামক আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টিটা জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টির সঙ্গে কী হবে? সমান হবে। অর্থাৎ আই এক্স প্লাস আই ওয়াই এটা সমান কি? আই জেড। মানে ব্যাপারটা ধরো এরকম অনেকটা, এখানে একটা ধরো বস্তু আছে, এই বস্তুর আমরা ধরো এই দিকে একটা অক্ষ নিলাম আর এই দিকে একটা অক্ষ নিলাম, মানে ব্যাপারটা অনেকটা এইরকম। দেখো এটা একটা ধরো আয়তাকার পাত, তাহলে এর এই বরাবর কি আছে? একটা অক্ষ আছে, এটাকে তুমি ধরে নাও এক্স অক্ষ। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আর এই দিকে যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের যে যোগফল, সেই যোগফলটা এর সঙ্গে লম্বভাবে যে অক্ষটা আছে তার জড়তা ভ্রামকের সঙ্গে কী হবে? সমান হবে। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আর এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের যোগফলটা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সঙ্গে কী হবে? সমান হবে। এটাই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এইবার কোন কোন জড়তা ভ্রামকগুলো একটু ভালো করে মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে মনে রাখবে। দেখো 1 নাম্বার হচ্ছে তোমার কোনো রিং, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে যেহেতু রিংটা এসছে দেখো, তাহলে এরকম একটা রিং আছে, রিং মানে তার ভিতরের অংশটা কি ফাঁকা, তার এই তলের সঙ্গে লম্ব এবং ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, এটা মনে রাখবে কত? এম আর স্কোয়ার। রিং বলতে এইরকম দেখো ভালো করে, এটা একটা ধরো রিং, এটা এর অক্ষ যদি এইভাবে থাকে, ভালো করে দেখো এই যে তল সেই তলের সঙ্গে লম্ব এবং এইভাবে ঘুরছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত হবে? এম আর স্কোয়ার। কিন্তু কোনো একটা রিংয়ের যদি এইরকম ব্যাস বরাবর কোনো অক্ষ যায়, মানে ধরে না এরকমভাবে এইভাবে যদি কোনো অক্ষের রেসপেক্টে ঘোরে, তাহলে দেখো এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা মনে রাখবে আই, এটা সমান হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে? আর তারপরে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ধরো সুষম দণ্ড, সেই সুষম দণ্ডটার দৈর্ঘ্য এল, তাহলে কোনো একটা অক্ষ যদি তার মিডিল পয়েন্ট দিয়ে যায় তাহলে তার জড়তা ভ্রামক আই এটা সমান হবে 1/12 এম এল স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে কি ওই সুষম দণ্ডটার দৈর্ঘ্য। কোনো একটা সুষম দণ্ড কোনো একটা অক্ষ যদি তার প্রান্ত বিন্দু দিয়ে যায় তাহলে সেই অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক এটা হবে আই সমান 1/3 এম এল স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তারপরে যেটা মনে রাখতে হবে জড়তা ভ্রামক, সেটা হচ্ছে কোনো যদি এরকম ডিশ হয়, বৃত্তাকার চাকতি, চাকতি মানে তার ভিতরটা কিন্তু ফাঁকা না, রিংয়ে যেটা ফাঁকা ছিল এটার ফাঁকা, একটা চাকতি কোনো একটা অক্ষ তার তলের সঙ্গে লম্ব এবং ভরকেন্দ্রগামী যদি হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক আই এটা সমান আসবে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে? তারপরে কোনো একটা চাকতির যদি তার ব্যাস সাপেক্ষে কোনো অক্ষ থাকে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, ভালো করে দেখো এ অক্ষ বা এ অক্ষ যে কোনো একটা, সেই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক হবে আই সমান 1/4 এম আর স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তারপরে যদি কোনো এরকম একটা আয়তকার পাত থাকে, এর দৈর্ঘ্য ধরে নাও এল আর প্রস্থগত বি, আয়তকার পাত, তাহলে মিডিলে কী আছে? তার মেটেরিয়ালসে ভর্তি আছে, তাহলে কোনো এই দৈর্ঘ্যের মাঝ বরাবর যদি কোনো একটা অক্ষ যায় তাহলে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে 1/12 এম এল স্কোয়ার, আর যদি প্রস্থের মাঝ বরাবর কোনো একটা অক্ষ থাকে তাহলে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে 1/12 এম বি স্কোয়ার, ঠিক আছে? এবার কোনো একটা অক্ষ যদি এর তলের সঙ্গে লম্বভাবে থাকে, ঠিক আছে, মানে এই যে আয়তকার পাত তার সঙ্গে কি লম্ব, তাহলে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই এটা সমান মনে রাখবে 1/12 এম এল স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার, এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে জড়তা ভ্রামক যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো এরকম গোলক থাকে, ভালো করে দেখো এটা একটা কি গোলক, তাহলে একটা সুষম গোলক, তার অক্ষ কি
তার ভর কেন্দ্র দিয়ে গিয়েছে। গোলক দুই রকমের হয় গোলক, কিন্তু এই গোলকটা হচ্ছে কীরকম, নিরেট। তাহলে নিরেট যদি কোনো গোলক হয় তাহলে তার জড়তা ভ্রামক আই এটা সমান কি আসবে 2/5 mr², যেখানে আরটা হচ্ছে কি ওই গোলকটার ব্যাসার্ধ আর এমটা হচ্ছে গোলকটার কি ভর। তারপরে দেখো কোনো একটা গোলকের যদি এরকম একটা প্রান্ত বিন্দু দিয়ে কোনো অক্ষ যায় তাহলে এইটা হচ্ছে মিডিল বরাবর যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে, আর যে কোনো একটা প্রান্ত বিন্দু দিয়ে যদি যায় তার জড়তা ভ্রামক আই এটা সমান আসবে 7/5 mr²। ঠিক আছে। তারপরে যদি কোনো একটা গোলক ফাঁপা হয়, ওটা নিরেট গোলক আর এটা হচ্ছে কি ফাঁপা গোলক, তাহলে যদি ওই ফাঁপা গোলকের মিডিল দিয়ে কোনো একটা অক্ষ যায় সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান আসবে 2/3 mr²। আর যদি কোনো প্রান্ত বিন্দু দিয়ে যায় সে অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক আই এটা সমান আসবে 5/3 mr²। ঠিক আছে। তারপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে চোঙ। দেখো এটা একটা চোঙ, চোঙের যদি একেবারে মিডিল দিয়ে কোনো একটা অক্ষ যায় সে অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে 1/2 mr²। এটা যদি কীরকম চোঙ হয়, নিরেট চোঙ হয়, এটা হচ্ছে কি চোঙ কিন্তু এই চোঙটা কি নিরেট। কিন্তু যদি কোনো একটা চোঙ ফাঁপা হয় তাহলে তার এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই সমান mr²। ঠিক আছে। তারপরে যদি কোনো শঙ্কু হয়, নিরেট একটা শঙ্কু, শঙ্কু মানে আমরা জানি এরকম, এই শঙ্কুর ব্যাসার্ধ কত আর, তাহলে এই বরাবর যদি কোনো একটা অক্ষ যায় তাহলে সেই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক হবে 3/10 mr²। ঠিক আছে। এই যে জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামকগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের কী কী করতে হবে, মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যখন এমসিকিউ থাকবে জড়তা ভ্রামকগুলো কিন্তু কোশ্চেনে বলা থাকবে না বা তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। এই জড়তা ভ্রামকের ম্যাথামেটিক্যাল ইকুয়েশানগুলো তোমাকে অবশ্যই ভালো করে মাথার ভিতরে রেখে দিতে হবে, তবেই তুমি এমসিকিউগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তি। ভালো করে দেখো, রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি কখন থাকবে, ধরে নাও এরকম একটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু কী করছে, চারিদিকে ঘুরছে, তাহলে ঘুরছে মানে তার কি থাকবে, একটা কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি একে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে তার রাশিমালাটা মনে রাখবে 1/2 I × ω²। দেখো আমরা রৈখিক গতিশক্তির রাশিমালা পড়েছিলাম, সেটা হচ্ছে কি 1/2 mv²। এটা তাহলে রোটেশনাল মোশন বা আবর্ত গতির ক্ষেত্রে তোমার এই এমের জায়গায় কে ভূমিকাটা পালন করে আই, আর ভি এর জায়গায় কী হবে ওমেকা। তাহলে এখানে দেখো 1/2 I × কি ω²। এটা হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তির ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। ঠিক আছে। এবার আরেকটা কনসেপ্ট আমরা জানবো, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম ভালো করে, আমরা রৈখিক ভরবেগ পড়েছি, এবার আমরা পড়ব কি কৌণিক ভরবেগ। লিনিয়ার মোমেন্টাম পি এটা সমান দেখবে কি ছিল m × v। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল সমান কী হবে, দেখো ভরের জায়গায় কে ভূমিকা পালন করে আই, আর ভি এর জায়গায় তাহলে কী হবে ওমেকা। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এটা সমান ভালো করে মনে রাখবে I × ওমেকা। এবার যদি ধরো এই রোটেশনাল কাইনেটিক এনার্জির সঙ্গে তার একটা রিলেশন আমরা দেখি, দেখো এখান থেকে পেয়ে যাব যেটা আমরা পেয়েছি কে সমান কি 1/2 I × ওমেকা। তাহলে এটাকে লিখছে I² × ω², আর নিচে একটা কি করে দিলাম আই দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1/2, এটা দেখো I × ওমেকা মানে কি এল, তাহলে এটাকে আমরা লিখতে পারবো L² বাই কত আই।
তাহলে দেখো কে সমান এল স্কোয়ার বাই কত 2i, বা এখান থেকে দেখো এল স্কোয়ার এটা সমান কি আসছে 2ik, বা এখান থেকে দেখো এল সমান আমরা পাবো রুট ওভার অফ কত 2ik। এই রিলেশনগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে দেখেছি বিভিন্ন যে মডেল কোশ্চেন সেট, সে রায়ান মার্টিন বলো, ছায়ার বই বলো, এখান থেকে সরাসরি এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলোও কিন্তু অনেক সময় এমসিকিউতে থাকে। তাহলে এই জন্য ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো তোমাকে কী করতে হবে, ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এল তার যদি একক দেখি, সেই এককটাও কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। তার আগে আরেকটা জিনিস আমরা দেখব যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের মধ্যে কি রিলেশন। দেখো এই এল সমান দেখো কি আছে আই ইন্টু ওমেগা। আই মানে আমরা জানি জড়তা ভ্রামক, সেটা সাধারণত কী হয় এম আর স্কোয়ার। আর ওমেগা মানে দেখো কৌণিক গতিবেগ, সেটা সমান আমরা জানি রৈখিক গতিবেগ বাইকে বৃত্তপথের ব্যাসার্ধ, এটা হয়। তাহলে দেখো এল এটা সমান এখানে আর স্কোয়ার আর এখানে আর, কেটে গেলে একটা আর থাকবে, এটাকে দেখো এম ভিটাকে আগে লিখছি ইন্টু আর। তাহলে এল এটা সমান কি আছে এম ভি আর, এটাও ভালো করে মনে রাখবে। আবার এটাকে দেখো এল এম ভি মানে আবার কত পি, তাহলে এল ভেক্টর এবারে এল এটা সমান দেখো পি ইন্টু আর। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগের কি সম্পর্ক। এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা মনে রাখবে, এল ভেক্টর এটা সমান হচ্ছে আর ক্রস পি, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মটাও সরাসরি এমসিকিউতে থাকতে পারে। তাহলে এল ভেক্টর এটা সমান কী হবে আর ক্রস পি, বোঝা গেল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে টর্কের সঙ্গে এই কৌণিক ভরবেগের কি সম্পর্ক। ঠিক আছে, এখান থেকে এটা পাওয়া যাবে। দেখো অ্যাকচুয়ালি টর্ক টাউ এটা সমান তোমার হয় ডি এল বাই কত ডিটি। এটা আমি প্রমাণে যাচ্ছি না, প্রমাণ দরকার নেই, জাস্ট এটা মনে রাখবে এল ভেক্টর এটা সমান ডিএল বাই ডিটি। আমরা লিনিয়ার মোশন বা রৈখিক গতির ক্ষেত্রে দেখো নিউটনের সেকেন্ড ল, সেখানে আমরা কি জানি প্রযুক্ত বল এফ ভেক্টর এটা সমান অ্যাকচুয়ালি হয় ডিপি বাই ডিটি। কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এটার সঙ্গে কম্পেয়ার করেও তুমি এটা মনে রাখতে পারো। তাহলে দেখো টাউ ভেক্টর এটা সমান ডিএল বাই কত ডিটি। এই সমীকরণটা ভালো করে মনে রাখতে হবে। এইবার দেখো আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারতে বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পেয়েছিলাম, ঠিক এখানেও তোমার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, আমরা পেয়েছি টাউ ভেক্টর এটা সমান কি এল ইন্টু টাউ ভেক্টর সমান ডিএল বাই কত ডিটি। এবার দেখো যদি টাউ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে দেখো আমরা জানি রোটেশনাল মোশন হতে গেলে সেখানে কি টর্ক অ্যাপ্লাই হতেই হবে, টর্ক ছাড়া কিন্তু রোটেশনাল মোশন হবে না। এবার কোনো একটা বস্তুর উপরে এক্সটার্নালি যে টর্কটা অ্যাপ্লাই হচ্ছে সেই টর্কের ভ্যালু কত 0। তাহলে টর্কের ভ্যালু যদি 0 হয় তাহলে দেখো এখান থেকে ডিএল বাই ডিটি এটা সমান কী হবে 0 হবে। তাহলে বাইরে থেকে যদি কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে ডিএল বাই ডিটি সমান 0, আর ডিএল বাই ডিটি সমান যদি 0 হয় তাহলে দেখো এল এর যে ভ্যালু সেই এল এর ভ্যালু কী হবে কনস্ট্যান্ট হবে। কিভাবে হলো দেখো, আমরা জানি যে কোনো একটা কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ করলে কত হয় 0 হয়। ধরো তোমাকে বললো ওয়াই সমান কত কি, তাহলে ডিওয়াই বাই ডিটি এটা সমান কত হবে 0। তাহলে দেখো ডিওয়াই বাই ডিটি সমান 0, তাহলে ওয়াই সমান কি কনস্ট্যান্ট। ঠিক এখানে কি আছে ডিএল বাই ডিটি এটা সমান কত 0, তাহলে এল ইকুয়াল টু কী হবে কনস্ট্যান্ট। তাহলে এল এর ভ্যালু হচ্ছে কি কনস্ট্যান্ট কখন, যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়। তাহলে দেখো এল এর ভ্যালু কনস্ট্যান্ট মানে যে কোনো একটা বস্তুর প্রাথমিক কৌণিক ভরবেগ আর অন্তিম কৌণিক ভরবেগ কী হবে সমান হবে। দেখো কৌণিক ভরবেগের রাশিমালা এখানে আমরা পেয়েছি আই ইন্টু ওমেগা। তাহলে এটাও আমি এখান থেকে লিখতে পারি যে ধরে নাও কোনো একটা বস্তুর প্রথমে কৌণিক ভরবেগ ছিল I1 ওমেগা 1, তাহলে পরে কৌণিক ভরবেগ দেখো I2 ইন্টু কি ওমেগা 2। তাহলে এটাকে বলা হচ্ছে কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি যে কোনো এক্সটার্নাল টর্ক যদি কোনো একটা পার্টিকেল বা
কোনো একটা এক্সটেন্ডেড পার্টিকেলের উপর অ্যাপ্লাই না হয় তাহলে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে, ইকুয়াল হবে। এটাকেই বলা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। I1 ওমেগা 1 এটা সমান I2 ওমেগা 2, বা এখান থেকে তুমি এটাও লিখতে পারো I ওমেগা এটা ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। ঠিক আছে, I ওমেগা সমান কি, কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি I বা ওমেগা, যে কোনো একটা লেখা যাবে, ওমেগা প্রপোর্শনাল টু 1/I, এটা 1। ঠিক আছে, ওমেগা প্রপোর্শনাল টু 1/I। তাহলে দেখো মোমেন্ট অফ ইনারশিয়া যদি ইনক্রিজ করে তাহলে তোমার ওমেগার যে ভ্যালু সেটা কী হবে, ডিক্রিজ করবে। আর আয়ের ভ্যালু যদি ডিক্রিজ করে তাহলে ওমেগার ভ্যালু তখন কী হবে, ইনক্রিজ করবে। এখান থেকে বিভিন্ন রকম টাইপের ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসে। যেমন ধরো একজন ব্যক্তি একটা হুইল চেয়ারে বসে বসে ধরো এইভাবে হাত ছড়িয়ে দিয়ে ঘুরছে, তাহলে ও যদি হাত দুটো কাছে নিয়ে আসে তাহলে দেখো তার মোমেন্ট অফ ইনারশিয়া কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে ওর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কী হয়ে যাবে, ইনক্রিজ করবে। অর্থাৎ আগে যেরকমভাবে ঘুরছিল এখন কিন্তু তার থেকে বেশি জোরে জোরে কী হবে, ঘুরবে। বোঝা গেল? এগুলো এখান থেকে অ্যাঙ্গুলার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখান থেকে এই সমস্ত ঘটনাগুলো কি তোমার ব্যাখ্যা করা যায়। এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা কনসেপ্ট দেখো, এটা একটা ধরো বৃত্তাকার, এটা বৃত্তাকার না, একটা চোঙ ধরো, এই চোঙ আছে, চোঙের গায়ে এরকম কি করা আছে, দড়ি জড়ানো আছে। ঠিক আছে, এবার এই দড়িটা আর চোঙটাকে এইরকম মাঝ বরাবর একটা অক্ষ সাপেক্ষে কী করা আছে, এমনভাবে রাখা যায় যাতে এইভাবে কী করতে পারে, ঘুরতে পারে। যে এখানে একটা ভরকে আমরা কি করে দিলাম, ঝুলিয়ে দিলাম। তাহলে দেখো এখানে একটা ভরকে যদি ঝুলিয়ে দেওয়া হয় তার ওজন mg নিচের দিকে কাজ করবে, আর সুতোর টান T এটা উপরের দিকে কাজ করবে। তাহলে এই যে চোঙ, সেই চোঙটা দেখো কী হবে, ঘুরবে, আর m ভরের বস্তু যেটা সেটা কি নিচের দিকে নামবে। তাহলে m ভরের যে বস্তু সেটা একটা ত্বরণ নিয়ে নামবে, সেই ত্বরণটা হচ্ছে কত, a। এই ত্বরণের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই ত্বরণের রাশিমালাটা মনে রাখবে, a এটা সমান g/1 + I/mr²। ঠিক আছে, ওর ভরটা কত, m। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা হচ্ছে যদি কোনো একটা এরকম চোঙ থাকে, সেই চোঙ থেকে একটা দড়ির সাহায্যে ভরকে ঝুলিয়ে দিলাম, তাহলে যদি চোঙটা ঘোরে তাহলে ভরটা কি নিচের দিকে নামবে, বা ভরটা যদি নিচের দিকে নামে চোঙটা কী হবে, ঘুরবে। তাহলে এখানে এ যেহেতু নিচের দিকে নামছে, এর একটা ত্বরণ থাকবে, সেই ত্বরণ হচ্ছে কত, a। তাহলে a এর সমীকরণ কী হবে, g/1 + I/mr²। এবার এটা যেহেতু চোঙটা যদি নিরেট হয় তাহলে আমরা জানি তার জড়তা ভ্রামক I সমান কত, mr²। নিরেট হলে হাফ mr² হয়, আর ফাঁপা হলে mr² হয়। এই ভ্যালুটা বসিয়ে দিলে এর একটা ত্বরণের কি মান পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে দেখো যেহেতু এ ঘুরছে তাহলে ওর একটা কৌণিক ত্বরণও থাকবে। কৌণিক ত্বরণ আলফা, এটা সমান হবে g/r/1 + I/mr²। এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন বা রৈখিক ত্বরণ, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। এই দুটোর জাস্ট সমীকরণ দুটো মনে রাখবে, কারণ এখান থেকে অঙ্ক দিলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা এরকম নততল আছে। দেখো একটা নততল, সেই নততল থেকে এখানে একটা বস্তুকে কি করলাম, আমরা ছেড়ে দিলাম। এই বস্তুটা যে কোনো টাইপের হতে পারে, তোমার গোলক হতে পারে, গোলকটা নিরেট হতে পারে, ফাঁপা হতে পারে, চোঙ হতে পারে, চাকতি হতে পারে, রিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে ওকে যদি ওখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা দেখো এর মোশন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামছে, আর একটা হচ্ছে পিছলে নামছে। আমরা এটা কোন কেসটা ধরে নিচ্ছি, গড়তে গড়তে কি নিচের দিকে নামছে। তাহলে যদি গড়তে গড়তে নিচের দিকে নামে তাহলে এর ইতি থাকবে একটা রৈখিক ত্বরণ থাকবে। আবার যেহেতু ঘুরছে, মানে এরকম ধরো ঘুরছে, ঘুরতে ঘুরতে সামনের দিকে আসছে, তাহলে যে রৈখিক ত্বরণ নিয়ে নামবে এটা মনে রাখবে g/1 + I/mr²। ঠিক আছে,
দেখো যেখানে আইটা কি, আইটা হচ্ছে ওই যে বস্তুটা নামছে তার কি মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি ধরো এটা নিরেট গোলক হয় তার জড়তা ভ্রামকের রাশিমালা এখানে বসবে, যদি ফাঁপা গোলক হয় তাহলে তার রাশিমালা বসবে, যদি ওখানে একটা ডিশ নামে তাহলে ডিশের জড়তা ভ্রামক বসাবো আমরা, যেটা তোমার কোশ্চেনে থাকবে সেটা মনে থাকবে। এবং এখানে দেখো ও গড়তে গড়তে নিচের দিকে নামছে, তাহলে এখানে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয় বা কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না হয় তাহলে মনে রাখবে সেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং যে রোটেশনাল কাইনেটিক এনার্জি বা টোটাল যে এনার্জি সেই এনার্জিটা কী হবে, কনজার্ভ থাকবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর এর যে আলফা, সে আলফা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা আসবে জি সাইন থিটা বাই ওর যে রেডিয়াসে আর বাই কত 1 প্লাস আই বাই কত এম আর স্কোয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, এইটা মনে রাখলে হবে বেশি করে, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা একটু মনে রাখবে। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় দেখো ভালো করে, তুমি ধরে নাও এখানে একটা এরকম কি আছে, গোলক আছে, এটা একটা কি গোলক, এই গোলকটার আমরা ধরে নিচ্ছি ভর হচ্ছে কত এম, আর এর যে রেডিয়াস, এর একটা রেডিয়াস থাকবে, আমরা ধরে নিচ্ছি এর যে রেডিয়াস সেটা কত আর। এবার এই গোলকটা কি করছে, গড়তে গড়তে সামনের দিকে যাচ্ছে, মানে তুমি ধরে নাও ওমেগা কৌণিক গতিবেগে ঘুরছে আর সামনের দিকেও তার একটা রৈখিক গতিবেগ থাকবে, সেটা হচ্ছে কি ভি। তাহলে যদি কোনো একটা গোলক এরকম অনুভূমিক রাস্তাতে গড়তে গড়তে সামনের দিকে যায়, তাহলে দেখো যেহেতু ঘুরছে তাহলে তার রোটেশনাল কাইনেটিক এনার্জিও থাকবে, আবার যেহেতু সামনের দিকে যাচ্ছে তাহলে তার রৈখিক গতিশক্তিও কি একটা থাকবে। তাহলে এই টোটাল শক্তি যদি আমরা ক্যালকুলেশন করি সেটা কত আসবে, তাহলে এর রৈখিক গতিশক্তি যেটা সেটা দেখো কি আসবে, হাফ এম ভি স্কোয়ার প্লাস এর রোটেশনাল কাইনেটিক এনার্জি কি আসবে, হাফ আই ওমেগা স্কোয়ার। দেখো এই যে গোলক, সেই গোলকটাকে আমরা ধরে নিচ্ছি কি নিরেট গোলক, যদি নিরেট গোলক হয় তাহলে তখন দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস 1/2, আর নিরেট গোলকের আমরা যে জড়তা ভ্রামক জানি সেটা হয় 2/5 এম আর স্কোয়ার। এখানে দেখো ওমেগা আছে, ওমেগা মানে আমরা জানি ভি বাই আর, তাহলে স্কোয়ার আছে তার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আর স্কোয়ার কেটে গেল, 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে কি আসছে, এটা দেখো আসবে এখান থেকে পড়ে থাকছে হাফ এম ভি স্কোয়ার, আর ওখান থেকে পড়ে থাকবে 1/5 এম ভি স্কোয়ার। দেখো এম ভি স্কোয়ার দুই জায়গায় আছে, এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো এম ভি স্কোয়ারটা কমন গেল, তাহলে হাফ প্লাস 1/5, এটা লসাগু করলে কত 10, তাহলে এটা আসবে 5 আর এটা কত 2, তাহলে 5 + 2 মানে কত 7, তার মানে আলটিমেট এটা কত আসছে 7/10 এম ভি স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি। এই রাশিমালাটা মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। যদি কোনো একটা গোলক গড়তে গড়তে সামনের দিকে এগিয়ে যায় তাহলে তার রোটেশনাল কাইনেটিক এনার্জিও থাকবে, সেই সঙ্গে সঙ্গে লিনিয়ার কাইনেটিক এনার্জিও থাকবে, তাহলে টোটাল এনার্জি কত হবে 7/10 এম ভি স্কোয়ার। এবার এখানে এটা যে ধরো একটা বস্তু তার উপরে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এই কনসেপ্টটা ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লাই হয়। ধরে নাও একটা গোলকের উপরে, একটা নততলের উপরে একটা বস্তু আছে, সেটা গোলক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবার ওকে ধরো ছেড়ে দেওয়া হলো, তাহলে ও গড়তে গড়তে কী হবে, নিচের দিকে পড়বে। এবার দেখো যখন একেবারে উপরে ছিল সে স্থির অবস্থায় ছিল, তাহলে এ যখন একটা নির্দিষ্ট উচ্চতায় আছে সে উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, তাহলে এর একটা দেখো ভিতরে পোটেনশিয়াল এনার্জি কী হবে, স্টোর থাকবে, সে পোটেনশিয়াল এনার্জি কত mgh। দেখো যখন শুধু উপরে একেবারে হাইস্ট পয়েন্টে আছে তাহলে তার অনলি কী হবে, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। এবার ও যখন ধরো গড়তে গড়তে নেমে আসবে, তাহলে ওর নেমে আসার আগে পর্যন্ত দেখো একটা টোটাল এনার্জি থাকবে, সেই টোটাল এনার্জিটা কি, রোটেশনাল কাইনেটিক এনার্জি আর লিনিয়ার কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি কোনটা, এইটা হবে।
তাহলে এখানে আমরা একটাকে লিখছি হাফ আই ওমেগা স্কোয়ার আর একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি বা এখানে, তাহলে কি এর যে শক্তি সেই শক্তিটা কী হবে, সংরক্ষিত হবে। তাহলে শক্তি সংরক্ষিত হচ্ছে মানে কি, ওর প্রথমে যে শক্তিটা ছিল সেটা কত mgh, আর পরে এই পড়ার আগের মুহূর্তে যে শক্তি সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস কত হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকা অবস্থায় মোট শক্তি আর পড়ার আগের মুহূর্তে মোট শক্তি অবশ্যই কী হবে, সমান হবে, কারণ আমরা জানি শক্তির যে সংরক্ষণ সূত্র সেই সূত্রানুসারে এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই কটা কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা এখান থেকে এমসিকিউগুলো কি ক্যালকুলেশন করতে পারবে। জাস্ট ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে, আর কিছু কিছু কনসেপ্ট মনে রাখতে হবে। যেমন এটা মনে রাখবে, কোনো একটা বস্তু যদি এরকম একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘোরে, এই কনসেপ্টটা একটু কাজে লাগবে। ধরে নাও একটা বিস্তৃত বস্তু একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কী করছে, ঘুরছে। তাহলে দেখো এই বিস্তৃত বস্তু মানে কি অনেকগুলো আছে, একটা ধরে নাও m1 ভর সেটা r1 দূরত্বে আছে, এখানে একটা m2 ভর সেটা r2 দূরত্বে আছে। তাহলে এটা মনে রাখবে, যদি কোনো একটা বস্তু এরকম রোটেশনাল মোশন কমপ্লিট করে, সেটা এক্সটেন্ডেড পার্টিকেল যদি হয়, তাহলে প্রত্যেকটা ভরের বা প্রত্যেকটা কণার যে কৌণিক কম্পোনেন্ট, কৌণিক বলতে ধরো কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা, তারপরে কৌণিক সরণ থিটা, এইগুলো প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে কী হবে, সেম হবে। দেখো m1 ভরের থিটার ভ্যালু যা হবে এক পাক ঘুরলে m2-র কী হবে, সেম হবে। m1 ভরের কৌণিক গতিবেগ যা হবে m2 ভরের কৌণিক গতিবেগ তাই হবে। m1 ভরের রৈখিক কৌণিক ত্বরণ যা হবে m2 তাই হবে। প্রত্যেকটা মানে ওখানে যতগুলো পার্টিকেল থাকবে প্রত্যেকটা পার্টিকেলের এই যে কম্পোনেন্ট সেগুলো কী হবে, সেম থাকবে। কিন্তু এর রৈখিক যদি আমরা সরণ দেখি, রৈখিক সরণ এস, কৌণিক রৈখিক বেগ ভি, রৈখিক ত্বরণ এ, এগুলো কিন্তু আলাদা হবে। কেন আলাদা হবে, কারণ দেখো প্রত্যেকটা কণা ঘূর্ণন অক্ষ থেকে কি আছে, আলাদা আলাদা দূরত্বে আছে। আমরা জানি দেখো ভি সমান কী হয়, ওমেগা ইন্টু আর, এ সমান কী হয়, আলফা ইন্টু আর। তাহলে ওমেগার ভ্যালু সেম কিন্তু দূরত্বটা সবারকে আলাদা। তাহলে দূরত্বটা আলাদা হওয়ার জন্য ওই লিনিয়ার যে কম্পোনেন্টগুলো আছে সেইগুলো কিন্তু সবার ডিফারেন্ট হবে। এইগুলো ভালো করে একটু মাথায় রেখে দেবে, কারণ কনসেপচুয়াল যদি এমসিকিউ কোশ্চেন থাকে তাহলে এইরকম টাইপের দিয়ে দিতে পারে, তখন কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কিন্তু কাজে লাগবে না। এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে তবেই কিন্তু পারবে। তাহলে মোটামুটি এই রোটেশন অফ রিজিড বডি বা দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই চ্যাপ্টার থেকে এই কটা ফর্মুলা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, এই কটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আর তোমরা বইটা আরেকবার পড়বে, গিয়ে বইয়ে যে ফাইনাল ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো একটু ভালো করে বক্স করে রাখবে, যখন রিভাইজ দেবে তখন কিন্তু এগুলো দেখবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এইরকম টাইপের ভিডিও মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে জিস্ট, মানে এক কথায় ওয়ান শট যদি তোমরা ভিডিও চাও তাহলে সেটাও জানাবে, যদি না চাও সেটাও আমাকে জানাবে। যদি নেক্সট তোমরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তবেই ভিডিও বানাবো এরকম টাইপের, না হলে রায়ান মার্টিনের যে এমসিকিউ সলিউশনের যে সিরিজ চলছে সেটা চলবে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন ধরনের ভিডিও তোমরা চাও, রায়ান মার্টিনের এমসিকিউ সিরিজ না প্রত্যেকটা চ্যাপ্টারের যে ওয়ান শট, যে মোটামুটি যেগুলো ভালো করে পড়তে হবে সেগুলো। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে।